যেদিন ২০২৬-এর কেন্দ্রীয় বাজেট ঘোষণা হলো, বাজারে যেন একটা রীতিমতো ঝড় বয়ে গেল। কিন্তু কেন? চলুন আজ আমরা এই বাজেটের গভীরে ডুব দিই আর খুঁজে বের করি এর পেছনের আসল গল্পটা ঠিক কী। বিশ্বাস করুন, সেদিন প্রায় সব খবরের কাগজের হেডলাইন ছিল এটাই। বাজেট পেশ হলো, আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই শেয়ার বাজারে কি যে হলো, একেবারে ধস। বিনিয়োগকারীদের মধ্যে তো রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ল। আর ঠিক এই জায়গা থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে, তাই না? যে বাজেটটা কি সত্যি এতটাই খারাপ ছিল যে বাজারকে এতটা ভয় পাইয়ে দিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? চলুন তো এই রহস্যের জটটা একটু খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, এই রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমে দেশের আর্থিক অবস্থাটা একটু দেখে নিতে হবে। মানে গল্পের শুরুটা তো ওখান থেকেই, তাই না? এবারের বাজেটের মোট আকার শুনলে একটু অবাক হবেন। ৫৩.৪৭ লক্ষ কোটি টাকা, মানে বিশাল একটা অঙ্ক। তো এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসছে আর কোথায় বা যাচ্ছে, সেটা না বুঝলে পুরো ব্যাপারটা ঠিকমতো ধরা যাবে না। এবার দেখুন মজাটা। সরকারের আয়ের যে বিভিন্ন উৎস আছে, তার মধ্যে সবচেয়ে বড় অংশটা কি জানেন? কোনো ট্যাক্স বা রাজস্ব নয়, সেটা হলো ধার বা ঋণ। ভাবা যায়, প্রায় ২৪%। মানে সরকারের প্রতি ১০০ টাকা আয়ের মধ্যে ২৪ টাকাই আসছে ধার করে। আর এই ধারে টাকাটা কোথায় যাচ্ছে? খরচের দিকে তাকালেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। আমাদের মোট খরচের একটা বিরাট অংশ, মানে প্রায় 20% চলে যাচ্ছে শুধু পুরনো ধারের সুদ মেটাতে। চিন্তা করুন একবার, কোনো নতুন রাস্তা বা হাসপাতাল বানাতে নয়, শুধু আগের করা ঋণের সুদ দিতেই এই টাকাটা বেরিয়ে যাচ্ছে। মানে আমরা একটা দুষ্ট চক্র বা ডেট সাইকেলের মধ্যে ফেসে গেছি। ব্যাপারটা অনেকটা ওই ক্রেডিট কার্ডের বিল মেটানোর জন্য আরেকটা ক্রেডিট কার্ড ব্যবহার করার মতো। ফলে দেশের আসল উন্নয়নের কাজে লাগানোর মতো টাকা হাতে খুবই কম থাকছে। তো এত সব আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার কিন্তু ভবিষ্যতের জন্য একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করেছে। চলুন এবার দেখে নেওয়া যাক সেই প্ল্যানটা ঠিক কী। সরকার মূলত ৩টে কর্তব্যের উপর জোর দিয়েছে। ১. দেশের অর্থনৈতিক গ্রোথ আরও বাড়ানো। ২. সাধারণ মানুষের যা যা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করা। আর ৩. উন্নয়নের সুযোগ যাতে সবার কাছে সমানভাবে পৌঁছায় সেটা নিশ্চিত করা। তো ইকোনমিক গ্রোথ বাড়ানোর জন্য কয়েকটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন ধরুন, ডিফেন্স বাজেট বেড়েছে ১৫%। ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট এসব বানানোর জন্যও বিশাল অঙ্কের টাকা বরাদ্দ হয়েছে। আর ছোট বা মাঝারি শিল্প মানে এমএসএমইদের সাপোর্ট করার জন্য ১০,০০০ কোটি টাকার একটা ফান্ড তৈরি করা হয়েছে। শুধু বড় বড় ব্যাপারই নয়, সাধারণ মানুষের কথাও ভাবা হয়েছে। যেমন প্রত্যেক জেলায় মেয়েদের জন্য হস্টেল তৈরি হবে, যারা অ্যানিমেশন গেমিং নিয়ে কাজ করেন তাদের জন্য বিশেষ ল্যাব তৈরি হবে। এমনকি স্বাস্থ্য আর ট্যুরিজম সেক্টরকেও চাঙ্গা করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, এত সব তো গেল বড় বড় কথা। এবার আসা যাক আসল কথায়, মানে যেটা সবাই জানতে চায়, যে এই বাজেটের ফলে সাধারণ মানুষের পকেটে ঠিক কী প্রভাব পড়বে। তো দেখুন, কিছু জিনিসের দাম কমছে, আবার কিছুর দাম বাড়ছে। যেমন ক্যান্সারের ওষুধ বা সোলার প্যানেলের মতো জিনিস সস্তা হচ্ছে। আর উল্টো দিকে সিগারেট, অ্যালকোহলের মতো জিনিসগুলোর দাম আরও বেড়ে যাচ্ছে। আর চাকরিজীবী মানুষদের জন্য সবচেয়ে বড় খবরটা হলো কোনো খবর নেই। মানে পার্সোনাল ইনকাম ট্যাক্সেস স্ল্যাবে কোনো রকম পরিবর্তন আনা হয়নি, যা ছিল ঠিক তাই আছে। তাহলে সেই আগের প্রশ্নটা আবার ফিরে আসছে, তাই না? যদি সাধারণ মানুষের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো নাই হয়, তাহলে শেয়ার বাজার কেন এভাবে পড়ল? আসল কারণটা তাহলে কি? এর উত্তরটা লুকিয়ে আছে বাজেটের একটা ছোট্ট ডিটেলের মধ্যে, একটা ঘোষণা যেটা সরাসরি শেয়ার বাজারে ট্রেডারদেরকে এফেক্ট করেছে। ফিউচার্স আর অপশনস ট্রেডিংয়ের ওপর একটা ট্যাক্স লাগে, যেটাকে বলে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি। আর বাজেটে ঠিক এই ট্যাক্সটাই বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ট্যাক্সটা বাড়ার ফলে সব গণ্ডগোলটা হলো। যারা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং করেন, মানে ঘন ঘন শেয়ার কেনাবেচা করেন, তাদের জন্য ট্রেডিংয়ের খরচটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলো, আর তার প্রভাবটা পড়ল গিয়ে সোজা মার্কেটের ওপর। ব্যাস, শেয়ারের দাম পড়তে শুরু করল।
তাহলে সব মিলিয়ে এই বাজেট থেকে আমরা কি বুঝলাম? এর মূল বার্তাটা আসলে কি? দেখুন, অর্থমন্ত্রীর কথা অনুযায়ী এটা বিকশিত ভারত বা একটা উন্নত ভারত গড়ার লক্ষ্যে আরও একটা বড় পদক্ষেপ। এখানে মূলত লং টার্ম বা দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপরই জোর দেওয়া হয়েছে। আসলে বাজেটটা একটা বড় ট্রেড অফের গল্প বলছে। মানে সরকার কিন্তু চাইলে অনেক জনপ্রিয় ঘোষণা করতে পারত, মানুষকে তাৎক্ষণিক স্বস্তি দিতে পারত, কিন্তু সেই পথে না হেঁটে দেশের দীর্ঘমেয়াদী পরিকাঠামো আর উন্নয়নের ওপর একটা বড় বাজি ধরেছে। সোজা কথায় বললে আজকের আরামের চেয়ে আগামীকালের ভিতটাকে মজবুত করার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। আর এটাই আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে আজকের আরামকে বিসর্জন দেওয়ার এই যে নীতি, এই বিলম্বিত তৃপ্তির বাজেট, এটাই কি এই মুহূর্তে ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত? ভাবার বিষয়, তাই না?